বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর তৃতীয় নম্বর ক্লাস নিয়ে। পূর্বের ক্লাসগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে চলে আসবা। চ্যানেলে আসার পরে এই যে প্লেলিস্ট অপশন আছে, প্লেলিস্ট অপশনে গেলে এখানে তোমাদের নতুন বইয়ের আলোকে যে বিষয়গুলো ক্লাস নেওয়া হবে সেগুলো এখানে আপলোড করা থাকবে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, তারপরে সাধারণ গণিত সহ যে বিষয়গুলো এখানে আপলোড দেবো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো আজকের আলোচ্য বিষয় হবে রাশি নিয়ে। রাশি কি, কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। রাশি কাকে বলা হয়? রাশি হচ্ছে ভৌত জগতে, ঠিক আছে, যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলা হয়। যেমন দেখো দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য মাপি, কোনো কিছুর ভর মাপি, তড়িৎ প্রাবল্য মাপি, এই সব কিছুকে বলা হয় রাশি। তো রাশি দেখো, এখানে আমি একটা দাঁড়িপাল্লার ছবি দিয়েছি। এই দাঁড়িপাল্লা দিয়ে আমরা কি করি? আমরা বাজারে যে মাছ কিনি, চাল কিনি, ডাল কিনি, তরি তরকারি কিনি, তাই না? আমরা এই দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু ভর মাপি। তো এই যে আমরা বাজারে যে কি বলে, আমাদের 5 কেজি চাল দেন, 10 কেজি চাল দেন, এটা কিন্তু একটা রাশি। আবার তুমি তোমার স্কুল সম্পর্কে যদি জানতে চাও, মনে করো তুমি নতুন স্কুলে গিয়েছো, তোমার স্কুলে আগে কখনো যাও না, আজকেই সর্বপ্রথম একজন পথচারীর কাছে জিজ্ঞেস করলে যে তোমার স্কুলের নাম বলে স্কুলটা কোথায়, তাহলে বললো যে এইখানে, এই দিকে যে এত মিটার যাইতে হবে। তাহলে এই যে বললো যে সামনের দিকে অথবা পশ্চিম দিকে এখান থেকে 500 মিটার যাবা, তা ওরকম পশ্চিম দিকে তুমি যদি 500 মিটার যাও তাহলে তোমার স্কুল পেয়ে যাবা। এই যে যে আমরা পরিমাপ করলাম এটাকেই বলা হয় রাশি। রাশি কাকে বলা হয়? তাহলে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ যা কিছু মাপা যায়। তো মাপা যায় বলতে শুধুমাত্র যে দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় বিষয়টা এরকম না। সেটা হতে পারে, যেমন দেখো আমরা যখন ঘড়ি দিয়ে আমরা কি করি, সময় মাপি না, তাহলে সেই সময় একটা কি রাশি। আবার দেখো থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপি, তাহলে সেই যে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপলাম, তাপমাত্রা এক প্রকার রাশি হবে। তাহলে কোনো কিছু যদি মাপা যায় এবং সেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় তখন সেটাকে বলা হয় রাশি। তাহলে রাশি কাকে বলা হয়? ভৌত জগতে বা বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। ঠিক আছে? এই যেমন আমরা দাঁড়িপাল্লার ছবি দেখতে পাচ্ছি, এই দাঁড়িপাল্লা দিয়ে আমরা কোনো বস্তুর ভর মাপতে পারি। তাই এখানে বস্তু জগতে সকল রাশিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে দেখো অদিক রাশি বা স্কেলার রাশি এবং দিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে রাশি কয় প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশির আরেক নাম হচ্ছে অদিক রাশি। আর ভেক্টর রাশি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির আরেক নাম হচ্ছে দিক রাশি। ঠিক আছে? এখন এগুলোর ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব স্কেলার রাশি কাকে বলা হয়। স্কেলার রাশি, তো স্কেলার রাশি কাকে বলা হয় বা অদিক রাশি কাকে বলা হয়? যে সকল ভৌত রাশিকে, ঠিক আছে, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য, যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, দিক নির্ণয়ের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন দেখো আমরা বাজারে যে যখন আমরা বলি যে কাকা আমাদের 5 কেজি চাল দেন, ঠিক আছে, মামা আমাকে 5 কেজি চাল দেন, তো আমরা কি বলি যে আমাদের এই 5 কেজি চাল, উত্তর দিকে 5 কেজি চাল মাপেন অথবা দক্ষিণ দিকে 5 কেজি চাল, এরকম তো বলার দিকের প্রয়োজন হয় না। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার বয়স কত, তুমি বলবা যে 15 অথবা 16, এরকম বলবা। তুমি কি বলবা যে আমার বয়স উত্তর দিকে 16 বছর অথবা দক্ষিণ দিকে 16 বছর, এরকম বলবা না? এ ধরনের বলার প্রয়োজন নাই। আবার যদি বলে যে আজকে তাপমাত্রা কত, তুমি বলবা যে আজকে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি বলবা যে উত্তর দিকে 25 ডিগ্রি সেলসিয়াস বা দক্ষিণ দিকে 25 ডিগ্রি সেলসিয়াস, এরকম বলার প্রয়োজন হয় না। তাহলে এই যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, মানের মানে কি, তোমার বয়স কত, 16 বছর, এইটাই মান। তোমার এখন তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেলসিয়াস, এটাই মান, তাপমাত্রার মান। আবার যদি বলি 4 কেজি চাল দেন, তো এই যে 4 কেজি চাল, 4 কেজি, ওটাই ভরের মান, তাই না? তাহলে এই সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। যদি দিকের কোনো প্রয়োজন না হয় তখন সেটাকে স্কেলার রাশি বলা হয়। স্কেলার মানে অদিক, মানে দিক নেই, এজন্য স্কেলার রাশির আরেক নাম হচ্ছে অদিক রাশি।
যদি তোমাকে প্রশ্ন করা হয় যে স্কেলার রাশিকে অদিক রাশি বলা হয় কেন, তাহলে তুমি এটাই বলবা, যেহেতু স্কেলার রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় না, হয় শুধুমাত্র দিকের প্রয়োজন হয় না, এজন্য এটাকে অদিক রাশি বলা হয়। ঠিক আছে, যেমন দেখো স্কেলার রাশির অনেকগুলো উদাহরণ আছে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ কি কি? স্কেলার রাশি হচ্ছে যেমন দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, ভর একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, শক্তি, সময়, তাপমাত্রা, দূরত্ব, ক্ষমতা, এই সবগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। এই বিষয়টা তুমি কিভাবে মনে রাখবা? একটা টেকনিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। যেমন কাজলের শরীরের দৈব ক্ষমতা মাত্র দ্রুতই ভাসালো। ভাসালো মানে শেষ করলো, এরকম। তো দেখো কাজলের মানে কি? কাজ। কাজলে দেখো কাজ, কাজলের বলতে কাজকে বোঝাচ্ছে। শরীরের মানে কি? শক্তি। শরীর বলতে শক্তিকে বোঝানো হয়েছে। দৈব মানে দৈর্ঘ্য। ক্ষমতা, ক্ষমতা তো ক্ষমতাই, ক্ষমতাও একটা স্কেলার রাশি। মাত্র, মাত্র মানে কি? তাপমাত্রা। দ্রুতই, দ্রুতই এটা দিয়ে তুমি বুঝবা দ্রুতি। ভার, ভা বলতে তুমি ভরকে বুঝাবো, সাল বলতে তুমি সময়কে বুঝাবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই কয়টা রাশি, এরা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি এখানে প্রকাশ করার জন্য একটা টেকনিক আমরা ইউজ করলাম। তুমি যদি এমনি মনে রাখতে পারো তাহলে তার সমস্যা নাই, তোমার আর টেকনিক মনে রাখতে হবে না। তুমি যদি এমনিতেই মনে রাখতে পারো তাহলে মাশাআল্লাহ, এটা সেটাই রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানলাম রাশি কাকে বলা হয়। রাশি দুই রকমের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তারপরে আমরা স্কেলার রাশি সংজ্ঞা পড়লাম, স্কেলার রাশির উদাহরণ পড়লাম, স্কেলার রাশি মনে রাখার একটা টেকনিক দেখলাম। সেটা হচ্ছে কি? কাজলের শরীরের দৈব ক্ষমতা মাত্র দ্রুতই ভাসালো। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে তুমি স্কেলার রাশিগুলোকে মনে রাখতে পারো সহজে। এরপরে আসি ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি কাকে বলা হয়? যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না, সাথে দিক নির্দেশ করারও প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন দেখো, মনে করো এখানে একটা রাস্তা আছে, এরকম একটা রাস্তা, আবার এখানে আর একটা রাস্তা, এরকম দুইটা রাস্তা ক্রস করেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন রোড। মেইন, এটা হচ্ছে মনে করো মেইন রোড, ROAD, মেইন রোড। এইদিকে মনে করো একটা দিক, এটা হচ্ছে পশ্চিম দিক বা পূর্ব দিক আছে। আর তোমার স্কুল মনে করো এই মেইন রোড থেকে এই দিকে, মনে করো উত্তর দিকে। ঠিক আছে, উত্তর দিকে, উত্তর দিকে আছে। এইখান থেকে কত কিলোমিটার, অথবা কিলোমিটার না, মনে করো 500 মিটার, এখান থেকে 500 মিটার এদিকে আছে উত্তর দিকে। ঠিক আছে, অথবা 100 মিটার দিই, অথবা 200 মিটার হতে পারে। ঠিক আছে, মনে করো আমি এখান থেকে 200 মিটার দিলাম। ওকে, এখন আমি তোমার স্কুল চিনি না, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করতেছি কারো কাছে, বা তোমার কাছেই জিজ্ঞেস করতেছি যে তোমার স্কুলের নাম বলে বললাম যে চাচড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কোথায়। ঠিক আছে, মনে করো তোমার স্কুলের নাম এটা। এখন তুমি বললে এখান থেকে, যদি তুমি বলো যে এখান থেকে 200 মিটার দূরে, আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে বললে এখান থেকে 200 মিটার দূরে, কিন্তু তুমি দিকের কথা বললে না। তো যদি দিকের কথা না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমার স্কুল উত্তর দিকে? আমি তো চাইলে দক্ষিণ দিকেও যেতে পারি, হ্যাঁ, আমার করে এদিকে দক্ষিণ দিক, পশ্চিম দিকেও যাইতে পারি। ঠিক আছে, আবার পূর্ব দিকেও যাইতে পারি, মাটির নিচেও হতে পারে, আবার উপরের দিকেও যেতে পারি। আমি কোন দিকে যাবো? আমি তো বুঝতেছি না এদিকে, তাই না? আবার মনে করো আমি এই দিকেও যেতে পারি, এই দিকেও যেতে পারি, এই দিকেও যেতে পারি, এই দিকেও যেতে পারি। তাহলে তুমি যদি না বলে দাও যে এখানে উত্তর দিকে, উত্তর দিক কথাটা যদি না বলো, তাহলে তো আমি তোমার বুঝতে পারবো না যে কোন পাশে আমি যাব। এরকম একটা ঝামেলা। আবার তুমি যদি বলো এখান থেকে আমার স্কুল হচ্ছে 200 মিটার দূরে, 200 মিটার না, 200 মিটার বলো না, তুমি বলছো এখান থেকে আমার স্কুল হচ্ছে উত্তর দিকে। এখন উত্তর দিকে তো তোমার স্কুল 200 মিটার, কিন্তু আমি যদি এসে 100 মিটার দাঁড়িয়ে থাকি অথবা 50 মিটার, তাহলে তো তোমার স্কুল আমি পাবো না। তাহলে তোমার স্কুলটাকে পেতে হলে আমার দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে মান, মান জানতে হবে। মান মানে কি? কত মিটার দূরে? 200 মিটার দূরে। আর একটা হচ্ছে দিক জানতে হবে। এখান থেকে যদি আমি দিক জানি যে উত্তর দিকে 200 মিটার, ঠিক, তাহলে আমি উত্তর দিকে চলে আসবো, 200 মিটার এসে তোমার স্কুলটা পেয়ে যাব। তাহলে তোমার স্কুলের পজিশনটা জানার জন্য আমাকে দুইটা জিনিস প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে মান, আর একটা হচ্ছে কি বলতো? দিক। তাহলে এই যে তোমার স্কুলটার অবস্থান জানার জন্য আমার কি লাগতেছে? মান লাগতেছে এবং দিকও লাগতেছে। যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য এরকম মানও লাগে আবার দিকও লাগে, সেই সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। কি বলা হয়? সেই সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। এখানে চিত্রে দেখো, এখানে একটা বস্তু, মনে করো বিন্দু আছে, বি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটা মনে করো বি বিন্দু। বি বিন্দু হচ্ছে এই যে মূল বিন্দু, মনে করো 0 থেকে বললাম যে 100 মিটার, 100 কিলোমিটার দূরে রয়েছে। তো তুমি এখান থেকে বি বিন্দু থেকে 100 কিলোমিটার, তো
এইদিকে ই এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, উপরের দিকে হতে পারে, আবার এই যে এইদিকেও হতে পারে, তাই না? তো এখন তোমাকে যদি বলি আমি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 100 কিলোমিটার মানে 30 ডিগ্রি কোণ করে 100 কিলোমিটার যাইতে হবে, তখন জাস্ট আমি এইটার সাথে মানে এই যে ইর সাথে আমি কি করব 30 ডিগ্রি প্রথমে কোণ তৈরি করব। তো কোণ তৈরি করে তারপর আমি এই বরাবর ঠিক ফিতা দিয়ে মেপে 100 কিলোমিটার যাব, গেলেই তো আমি বি বিন্দুটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো এই যে বি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের কি লাগতেছে, মানও লাগতেছে। মান মানে কি, কোন মানটা, মান হচ্ছে এই যে এটা 100 কিলোমিটার, এটাই হচ্ছে মান। আর এই যে থিটার মান, থিটা এটাই হচ্ছে দিক, মানে কত ডিগ্রি কোণ তৈরি করলো এটাই হচ্ছে দিক। তাহলে এটা এখানে আমাদের মানও লাগতেছে আবার দিকও লাগতেছে। এই যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয় আবার দিকেরও প্রয়োজন হয়, সেই সমস্ত রাশিকে বলা হয় কি, ভেক্টর রাশি বলা হয়। সেই সমস্ত রাশিকে কি বলা হয়, ভেক্টর রাশি। যেমন দেখো এখানে ভেক্টর রাশির কতগুলো উদাহরণ, ভরবেগ। ভরবেগ মানে কি, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। প্রত্যেকটা সংজ্ঞা আমরা পরে আলোচনা করব, এখন তো আমরা শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করতেছি। যেমন দেখো বেগ, সরণ, বল, পৃষ্ঠটান, ঠিক আছে? তারপরে ত্বরণ, পৃষ্ঠটান তরল পদার্থের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রবাহী পদার্থের। ত্বরণ, মন্দন, সান্দ্রতা, সান্দ্রতাও ইসের তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের যে ঘর্ষণ তরল পদার্থের ভিতরে, অথবা যেমন বাতাসের ভিতর, অর্থাৎ ফ্লুইড, যেগুলো ফ্লুইড পদার্থ যেগুলো আছে, অর্থাৎ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের ভিতরে এক প্রকার ঘর্ষণ আছে, ওই ঘর্ষণটাকে সান্দ্রতা বলা হয়। প্রাবল্য, ওজন, ভ্রামক, এই সবগুলো হচ্ছে কি বলতো, ভেক্টর রাশি। তো এইগুলোকে তুমি কিভাবে মনে রাখতে পারো, একটা টেকনিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে ভবের সব প্রিয়তম ভাসে প্রেমেরও জলে, এইভাবে। তো এখানে ভ বে, ভতে ভবে, ভতে কি, ভবে ভতে ভরবেগ, ভবে মানে ভরবেগ, সব অন্তের সাথে স্মরণ এবং বতে বল, ঠিক আছে? আবার এখানে বেগও রয়েছে, ঠিক আছে, বেতে বেগ, ভরবেগ, এরকম। তারপরে প্রিয়তম, প্রিয়তম, প্রিয় প্রীতে পৃষ্ঠটান, ততে ত্বরণ, আবার মতে মন্দন, ভাসে, ভাসে প্রেমেরও জলে, ভাসে এখানে প্রেমের, প্রেতে প্রাবল্য, ও জলে, ও জলে ওজন দিয়েছি, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে কি করতে পারো, ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারো। ঠিক আমি যেভাবে তোমাদেরকে এখানে পড়ালাম ঠিক এইভাবেই তোমরা সুন্দর করে নোট খাতায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? নোট খাতায় এরকম করে এই যেভাবে আমি লিখেছি, দেখছো কোথাও আমি এই যে মেন যে বিষয়টা লিখেছি, দেখছো এখানে আমি একটা হেডলাইন দিয়েছি অন্য কালারের কালি দিয়ে, তারপরে আমি এখানে কালো কালারের কালি দিয়ে লিখছি। এইভাবে তোমরা নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ফিজিক্স ফর সোল কালিয়া, এই গ্রুপটাকে সার্চ দিবা, গ্রুপ চলে আসবে, ওখানে জয়েন করে এই অনেক দেখবা সবাই নোট শেয়ার করে। যারা আমার কাছে অনলাইনে পড়ে কোর্সে, আমাদের একটা কোর্স রয়েছে, যেমন তোমাদের জন্য কোর্স চালু করেছি, সেটা হচ্ছে মাত্র 550 টাকায়, মাত্র 550 টাকার বিনিময়ে প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়তে পারবা। এই সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। অলরেডি আমাদের এই কোর্সটা চালু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করবা, 01620103495। এইখানে তোমরা অনলাইনের মাধ্যমে পড়তে পারবা। অনলাইনের মাধ্যমে কি আমাদের ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? আমাদের ফেসবুকে আমাদের এই ক্লাসগুলো হয়, সেখানে আবার জুম অ্যাপস এর মাধ্যমে হয়। তোমরা সেখানে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবা। যেমন আরো কিছু প্রশ্ন যদি থাকে তোমাদের করতে পারো, যেমন কতদিন ক্লাস হয়, প্রতিদিন সপ্তাহ প্রতিদিনই ক্লাস হয়, 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হবে, ঠিক আছে? তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। আবার যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য মাত্র 220 টাকার বিনিময়ে 2টা সাবজেক্ট পড়তে পারবা, সেগুলো হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান। তো আমরা তো ক্লাস নিই, তোমাদের কাছে যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে তোমরা আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবা। আর যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অফলাইন ব্যাচে, আমাদের অফলাইন কোচিং রয়েছে মহাসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। যদি এই মেরুলবাড্ডার আশেপাশে যদি কেউ থাকো, যেমন এখানে রামপুরা, বাড্ডা, এরপরে বনানী, বনশ্রী, গুলশান, এর আশেপাশে যদি কেউ থাকো, ডিআইটি প্রজেক্ট সহ আশেপাশে যদি কেউ থাকো, আমাদের এখানে ভর্তি হতে পারো, ঠিক আছে? যেমন এখানে আশেপাশে অনেক স্কুল রয়েছে, যেমন আলাতুন্নেসা, একরামুন্নেসা, তারপরে সিরাজ মিয়া স্কুল রয়েছে, বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে।
তো এখানে আশেপাশে যত স্কুল আছে তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো, ঠিক আছে। আলমবাগ এই স্কুল রয়েছে, তারপরে এখানে আরো অনেক স্কুল আছে আশেপাশে, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে এসে ভর্তি হতে পারো। ওকে, তারপরে যেটা আলোচনা করতেছিলাম, তাহলে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমেরও জলে। এভাবে মানে টেকনিকের মাধ্যমে তোমরা কি করতে পারো, ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারো। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকাশ করার নিয়ম। কি প্রকাশ করার নিয়ম? ভেক্টর রাশিকে প্রকাশ করার নিয়ম, ঠিক আছে। যেমন দেখো, একটা ভেক্টর রাশিকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। তাহলে রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। মনে করো একটা ভেক্টর শুরু হয়েছে এ বিন্দু থেকে আর শেষ হয়েছে কি বি বিন্দুতে। তাহলে যেখান থেকে শুরু হয়েছে ওই দিক থেকে যেখানে শেষ হয়েছে ওই দিকে একটা তীর চিহ্ন দিয়ে, যেমন দেখো এখানে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এখানে এ কে বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু। আদি বিন্দু কি বলা হয়? আদি বিন্দু বা পাদ বিন্দু বলা হয়। পাদ বিন্দু বলা হয়, ঠিক আছে। আদি বিন্দু বা পাদ বিন্দু। আর এই যে লাস্টে যেটা, এটাকে শেষ বিন্দু বলা হয়। শেষ বিন্দু, শেষ বিন্দু, ঠিক আছে, শেষ বিন্দু। তো এখানে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এভাবে আমরা কি করলাম, রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার এখানে এভাবেও প্রকাশ করতে পারি, যেমন দেখো এ বিন্দু থেকে শুরু হয়েছে বি বিন্দুতে যে শেষ হয়েছে, এর উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো প্রথমে যে বিন্দুটা থাকবে এটা হচ্ছে আদি বিন্দু, শেষ যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে শেষ বিন্দু, বুঝছো, এরকম। তারপরে এখানে দেখো ভেক্টর রাশিকে আরো কিভাবে প্রকাশ করা যায়, যেমন কোনো অক্ষরের উপরে তীর চিহ্ন দিয়ে রাশিটিকে ভেক্টর রূপে এবং এর দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয়। যেমন দেখো এখানে যে এ দিয়ে উপরে একটা তীর চিহ্ন দিলাম, এ দিয়ে কি করলাম, উপরে একটা তীর চিহ্ন দিলাম, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা একটা ভেক্টর রাশি। আবার এই যে ভেক্টর রাশিটাকে আমরা প্রকাশ করলাম, এখানে দেখো এ বি, এ থেকে বি, এভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় তীর চিহ্ন দিয়ে। তবে এখানে যদি আমরা দুই পাশে এরকম একটা মডুলাস দিই, এটার নাম কি? মডুলাস। মডুলাস, এই যে মডুলাস চিহ্ন দিয়েছি, ঠিক আছে, মডুলাস, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভেক্টরের মান। তো মডুলাস চিহ্ন যদি দিই, তো মডুলাস চিহ্ন দিলে এই ভেক্টর রাশি এবং এই মডুলাস চিহ্ন কাটাকাটি যে কি থাকবে, এবি থাকবে। তো এবি হচ্ছে কি স্কেলার রাশি প্রকাশ করে, বা হচ্ছে এটা শুধুমাত্র মান প্রকাশ করে, মান শুধুমাত্র মানটাকে নির্দেশ করে, ঠিক আছে। এভাবে প্রকাশ করতে পারি। আবার কিভাবে প্রকাশ করতে পারি, কোনো অক্ষরের উপরে রেখা চিহ্ন দিয়ে। যেমন দেখো এখানে আমরা তীর চিহ্ন দিয়েছি, তাই না, এরকম, এই যে এইভাবে তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন না দিয়ে শুধুমাত্র এরকম একটা রেখা, এই যে এইভাবে, এটা কিন্তু তীর চিহ্ন না, এভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। আর এই ক্ষেত্রে দুই পাশে দুটি খাড়া রেখা, এই যে মান প্রকাশ করার জন্য এই যে এইভাবে ইউজ করা হয়, এটা হচ্ছে মান নির্দেশ করে। অথবা এটাকে আবার সরাসরি এও লিখতে পারি, ঠিক আছে, কোনো কিছু উপরে না দিয়েও এ লিখতে পারি। তারপর দেখো আরো কিভাবে প্রকাশ করতে পারি, কোনো অক্ষরের নিচে রেখা দিয়ে দ্বারা ভেক্টর প্রকাশ করতে পারি। যেমন দেখো এখানে এ এর নিচে যদি এরকম একটা দাগ দিই, তাও কিন্তু এটা বোঝাচ্ছে এটা একটা ভেক্টর রাশি। আর এই ভেক্টর রাশিটার মান কত হবে, দুই পাশে এরকম খাড়া দাগ, এটাকে মডুলাস বলা হয়। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে মান। অথবা এটাকে আমরা এ দ্বারাও প্রকাশ করতে পারি। আবার ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার হচ্ছে মোটা হরফের অক্ষর দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা যায়। যেমন দেখো এ অক্ষরের ভেক্টর হবে, দেখছো এখানে একটু মোটা দাগ দিয়ে লিখেছি, ঠিক আছে না। এই দেখো এ লিখে এটা একটু তার পাশে এরকম মোটা করে দিলাম। লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করলে, আমরা যখন হাতে লিখি এটা ব্যবহার করলে বোঝা যায় না। সবচেয়ে মানে যেটা ইউজ করা হয় লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে এরকম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে দেখো ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা জানলাম। এখন এই যে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কি করলাম, আমরা এই রাশিটাকে সবসময় ব্যবহার করবো আমরা যে লেখার ক্ষেত্রে, যেটা, ঠিক আছে, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য। আর ভেক্টর রাশির মান কত হবে, মান হবে যে ভেক্টর রাশিতে থাকবে ওটার উপরে জাস্ট কি করব, এইভাবে তীর চিহ্ন থাকবে, তো এরকম এটাকে মডুলাস করে দেবো, দুই পাশে মডুলাস করলে ওই তীর চিহ্ন কাটাকাটি যাবে, এরকম এবি থাকবে। তো এটাই হচ্ছে ভেক্টর রাশি। এরপরে আমরা একটা প্রশ্ন দেখবো, যেমন দেখো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় কেন, ঠিক আছে। এখানে দেখো এখানে পি একটা বিন্দু আছে, হ্যাঁ, এই বিন্দুর অবস্থান কোথায়, আর কমা থেটা, এটা কিন্তু পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কে প্রথমে ব্যাসার্ধ দেওয়া থাকে, মানে দূরত্ব দেওয়া থাকে, তারপরে কোণের মান দেওয়া থাকে। এখন দেখো এই যে কোন বিন্দুর অবস্থান, এখানে কোন একটা কণার অবস্থান জানার জন্য মূল বিন্দু থেকে দূরত্ব জানতে হবে। মানে এখান থেকে মূল বিন্দু হচ্ছে এটা, এখান থেকে তুমি কোথায় যাবা, কতটুকু দূরে যাবা, মনে করো আর দূরত্ব গেলে, তো আর এর মান যদি আমরা জানি, আর তাহলে কি অবস্থা জানতে পারবো না, পাশাপাশি এর দিকও জানা প্রয়োজন। যেমন দেখো ওপি বিন্দুটি মূল বিন্দু থেকে আর দূরত্বে রয়েছে, দেখো এখান থেকে
এখান থেকে আর দূরে রয়েছে যে পি বিন্দুটা। কিন্তু যদি থিটার মান না দিয়ে দিই, মনে করো থিটার মান যদি আমি না দিয়ে দিই, এখানে মনে করো 30 ডিগ্রি, কিন্তু আমি যদি 30 ডিগ্রি জায়গায় 40 ডিগ্রি দিয়ে দিই, তুমি কি আর এই বিন্দুটা এখানে পাবা নাকি এই জায়গা পেতে হবে? তাহলে পাওয়া যাবে না। এক্স্যাক্টলি তাহলে মানটাও দিয়ে দিতে হবে। দিক এটাকে বলা হয় দিক, থিটার মানেই দিক, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি লাগতেছে, আর দূরত্ব রয়েছে। অর্থাৎ কিন্তু কোন এই যে থিটা না, কোন না জানলে এর অবস্থান সঠিকভাবে বের করা যায় না। এখন আমরা চমৎকার একটা বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে স্কেলার রাশি পড়লাম এবং ভেক্টর রাশি পড়লাম, এই দুইটা রাশির মধ্যে পার্থক্য। যেমন দেখো এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি জানবো, পার্থক্য জানবো। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর পার্থক্য, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন হয় তাকে বলা হয় স্কেলার রাশি। দেখছো স্কেলার রাশির সংজ্ঞা যেটা আমরা পড়েছিলাম সেটাই দিলাম। আর ভেক্টর রাশির ক্ষেত্রে যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। 2 নম্বর পার্থক্য আছে, স্কেলার রাশি প্রকাশে শুধু মান ও এককের প্রয়োজন হয়। ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মান লাগে এবং এককের সাথে আমাদের দিকও লাগে। তারপর 3 নম্বর, দিক নির্দেশ হলেও স্কেলার রাশির মানের কোনো পরিবর্তন হয় না। মানে দিক পরিবর্তন হলেও, মনে করো একটা ভর, কোন বস্তুর ভর এটা উত্তর দিকেও যে মান থাকবে, দক্ষিণ দিকেও সেই মান থাকবে, সবগুলো সেম থাকবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে দেখো দিক পরিবর্তনের সাথে সাথে ভেক্টর রাশির মানেরও পরিবর্তন হয়ে যায়। এই দেখো খেয়াল করো, আমরা এখানে বলছিলাম না যে মূল বিন্দু থেকে মনে করো 30 ডিগ্রি যাব, এই যে 30 ডিগ্রি, এটা তো এই যে 30 ডিগ্রি গেলে আমরা মনে করো একটা বিন্দু পেয়ে গেলাম, পি বিন্দু, ঠিক আছে? কিন্তু এই যে দিক, এটা তো দিক, এই যে থিটাটা কি একটা দিক না? এখন আমি যদি 30 ডিগ্রি জায়গায় 40 ডিগ্রি দিয়ে দিই, দেখো এখানে 40 ডিগ্রি দিয়ে দিলাম, 40 ডিগ্রি দিলে এটা এখানে কি পি বিন্দুটাকে পাবো না? তাহলে এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে ভেক্টরটা। তার জন্য বলা হচ্ছে যে এখানে দেখো, এখানে রাশির ক্ষেত্রে কি লাগতেছে, দিক পরিবর্তনের সাথে সাথে ভেক্টর রাশির মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে 4 নাম্বার দেখো, স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মে হয়। হ্যাঁ, মনে করো 2 কেজি চাল যোগ 2 কেজি চাল, তাহলে কত হচ্ছে, 4 কেজি চাল। এভাবে আমরা যোগ করতে পারতেছি। কিন্তু ভেক্টর রাশির যোগ এবং বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়মে হয়ে থাকে। যেমন দেখো এখানে ভেক্টর রাশির যদি আমরা যোগ দেখি, দুইটা ভেক্টর রাশির যোগ, মনে করো একটা ভেক্টর রাশি হচ্ছে এ বি, ঠিক আছে, আর একটা ভেক্টর রাশি হচ্ছে মনে করো সিডি, এরকম আছে। এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি পাবো মনে রাখবা। দেখো কত সুন্দর করে একটা যোগ করা যায়। এই যে যোগ করলে হবে প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত, এই যে দুটা, যেমন প্রথম বিন্দু হচ্ছে এ আর শেষ বিন্দু কত হবে, ডি। এই ডি দ্বারা গঠিত যে ভেক্টর, এটাই হবে এদের যোগফল, ঠিক আছে না? আবার দেখো অন্য একটা দেখাচ্ছি, এম এন, এই একটা ভেক্টর আছে মনে করো, যোগ পি কিউ, এরকম একটা ভেক্টর আছে। তাহলে এটা যোগফল কত হবে, এটা হবে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টরের সমান। তাহলে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কত, এখানে এম, আর শেষ ভেক্টরের শেষ বিন্দু কত, এখানে কিউ। তাহলে এই দুটোকে উপরে এরকম তীর চিহ্ন দিলে এটাই হবে কি, তাহলে কি বলতো, এই দুইটা ভেক্টরের যোগফল। আবার যদি আমরা এরকম করি, দেখো এ বি আছে যোগ বিসি যোগ পি কিউ, এরকম আছে মনে করো, যোগ হচ্ছে এম এন, অনেকগুলো ভেক্টরকে একসাথে আমরা যোগ করব। তাহলে এটা যোগফল কত হবে, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু হচ্ছে এ, এই যে প্রথম ভেক্টর, আর একদম লাস্টে দেখছো এখানে কত এন, এই যে এন দিয়ে দিলাম, তাহলে এটা যোগফল হবে এর সমান। দেখছো এইভাবে যদি এমসিকিউ তে আসে, ভেক্টর দুইটা ভেক্টর দিয়ে দিল যে যোগফল বের করতে, তাহলে কোনো কিছু দেখা দেখি করবা না, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু দিয়ে দিবা আর শেষ ভেক্টরের শেষ বিন্দু দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টরের যোগফল। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ মনে করো এরকম আছে, হ্যাঁ এরকম আছে, মনে করো এ বি সি। তাহলে এখানে যদি আমি দুইটা ভেক্টরকে যোগ করি, এ বি যোগ বিসি, এ বি একটা ভেক্টর যোগ বিসি একটা ভেক্টর, তাহলে এটা যোগফল কত হবে, তুমি বলবো ভাই এটা হবে এসি। এই দেখো এসি দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এ থেকে বির দিকে একটা দাগ দিয়েছিলাম এরকম, আবার এখানে বিসি ভেক্টর মানে কি বি থেকে সি এর দিকে, আর এখানে আছে দেখো এ থেকে সি এর দিকে। এই দেখো এটা কিন্তু একটু দিকটা কিন্তু এই দুইজনের বিপরীত দিকে, দেখছো এইভাবে। তো এরকম ত্রিভুজের ক্ষেত্রে বুঝছো যে কোনো দুইটা বাহুর দিক একই দিকে থাকে আর আরেকটা বাহুর দিক বিপরীত দিকে থাকে, ওই বিপরীত দিকে যে ভেক্টরটা থাকে দেখছো এখানে তুমি এদিকে যাবা, এইভাবে গেলে একই দিক হচ্ছে কিন্তু এই পাশে আবার বিপরীত দিক হয়ে যাচ্ছে। ওই বিপরীত দিকে যে ভেক্টরটা আছে ওটাই এদের দিক প্রকাশ করতেছে, বুঝছো? ওটা কি করতেছে, এদের দিক প্রকাশ করতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এটা হচ্ছে এদের দিক প্রকাশ করতেছে। তো এইটা হচ্ছে ভেক্টর রাশি কি যোগ করার নিয়ম।
তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে ভেক্টর রাশি সাধারণ বীজগণিতের নিয়ম কিন্তু ফলো করতেছে না। আবার ভেক্টর রাশির যদি বিয়োগ দেখি আমরা, বিয়োগ ভেক্টর রাশির যদি আমরা বিয়োগ দেখি, বিয়োগটা কেমন হবে? বিয়োগ হবে, মনে করো এখানে এ বি আছে, এখান থেকে আমরা সিডি বিয়োগ করে দেব। এটা বিয়োগফল কত হবে? দেখো বিয়োগফল হবে শেষ ভেক্টরের শেষ বিন্দু এবং প্রথম ভেক্টরের দ্বিতীয় বিন্দু, এই যে এটা শেষ বিন্দু। শেষ ভেক্টরের শেষ বিন্দু কত? এখানে ডি। আর প্রথম ভেক্টরের শেষ বিন্দু কত? এখানে বি। তাহলে এখানে ডিবি, এটাই হবে এই ভেক্টরের বিয়োগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এমএন, মনে করো একটা এমএন আছে, এমএন এখান থেকে আমরা পি কিউ বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগফল তো আর অনেকগুলো রাশি একসাথে হয় না, দুইটা রাশির ক্ষেত্রে হয়। যেমন দেখো এটার বিয়োগফল কত হবে? কিউ। তাহলে শেষ ভেক্টরের শেষ বিন্দু কিউ, এর জন্য এখানে হবে কিউ আর কিউ দিলাম। আর প্রথম ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে এখানে এন, তাহলে কিউ এন হবে এদের বিয়োগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? যদি বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করে বলবা যে এখানে মনে করো আমি একটা ভেক্টর দিলাম এ বি যোগ আর এস যোগ হচ্ছে বিডি, এরকম আছে। তাহলে কি হবে বলো তো? এটা যোগফল, এটা যোগফল কি হবে? এটা কমেন্ট করে বলবা। আর একটা হচ্ছে এখানে এ বি মাইনাস এল এম, মনে করো এরকম আছে। তাহলে এটার বিয়োগফল কি হবে? যদি বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার করবা। ঠিক আছে, তাহলে বুঝবো যে তুমি বুঝেছো। তাহলে বুঝতেছি যে একইভাবে এর গুণ মানে এর যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, ভেক্টরের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, সেই নিয়মে হয়। 5 নম্বর পার্থক্য, দুটি স্কেলার রাশির যে কোনো একটির মান শূন্য হলে এদের গুণফল শূন্য হবে। যেমন দেখো একটা ভেক্টরের মান মনে করো 100, মানে একটা রাশির মান আছে 100, এর সাথে আমি 0 গুণ করে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 0। আর দুটি ভেক্টর রাশির যে কোনো একটির মান শূন্য হলে না হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। মানে মনে করে একটার মান আছে, একটা ভেক্টরের একটা নির্দিষ্ট মান আছে আর একটা ভেক্টরেরও নির্দিষ্ট মান আছে, বি ভেক্টর। এদের গুণফল কি হতে পারে? এদের গুণফল মনে করে এটার মান কিন্তু 0 না, আবার এটার মানও 0 না, কিন্তু এদের গুণফল এ বির মান কি হতে পারে? শূন্য হতে পারে। ঠিক আছে, যে এদের গুণফলটা হবে শূন্য হতেও পারে। ঠিক আছে, যে শূন্য হবে কি এইটা শিওর না, মানে শূন্য কখনো কখনো হতেও পারে। ঠিক আছে, এই এক প্রকার দুই রকমের গুণফল আছে। একটা হচ্ছে ক্রস গুণফল, এই যে দেখো এই ক্ষেত্রে এই যে এ ডট বি, এই ক্ষেত্রে একটা গুণফল একটা আছে। ঠিক আছে, এটাকে বলা হয় এ বি কস থিটা, এটা ইন্টারে তোমরা যে পড়বা। আবার এরকম ডট গুণফলও আছে, এটাকে ডট গুণফল বলা হয়। হ্যাঁ, এটাকে ডট বা স্কেলার গুণফল বলা হয়। আর এই যে এখানে ক্রস চিহ্ন দিয়েছে, এটাকে ক্রস গুণফল বলা হয়। এখানে হবে এ বি সাইন থিটা। তবে এটা কিন্তু একটা ভেক্টর রাশি, বুঝছো? এখন দেখো এই যে এই দুইটার মান শূন্য না হলেও কোনটার কখনো কখনো এটা শূন্য হয়ে যায়। যেমন মধ্যবর্তী কোণের মান, এখানে কোণের মান মনে করো এখানে কোণের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে দেখো এর মান যতই দাও না কেন এখানে কিন্তু cos 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি না, থিটার মান এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? দেখো cos 90 ডিগ্রি মান কত? 0 না? তাহলে এ বির মান যাই হোক না কেন এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে। এইভাবে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে ভেক্টর দুইটা, কোন ভেক্টরের মান শূন্য না হলেও ভেক্টর শূন্য হতে পারে। বিষয়টা আর একটু ক্লিয়ার করি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। মনে করো এ একটা ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টরের মান কত? এর মান মনে করো 3 একক, 3, হ্যাঁ 3 নিউটন বা যাই কিছু হোক এরকম। আর বি ভেক্টর আছে, বি ভেক্টরের মান কত? বি সমান মনে করো 5 নিউটন। তাহলে এদের ডট গুণফল বের করবো আমি, এদের ডট গুণফল এ ডট বি এরকম ভাবে বের করতে হয়। সমান কত? এ বি cos থিটা, এটা হচ্ছে সূত্র, বুঝছো? যখন ইন্টারে পড়বা তখন এটার প্রতিপাদন দেখবা। এই যেমন এখানে থিটার মান যদি আমি 90 ডিগ্রি ধরি, তাহলে এখানে এর মান কত? 3, বির মান কত? 5, এখানে cos কত? 90 ডিগ্রি, এর মান কত হয়ে যাবে? এখানে 3 5 15, আর এর সাথে গুণ করলাম, দেখো cos 90 ডিগ্রি মান কত? 0 না? তাহলে টোটালি 0 হয়ে যাচ্ছে। অথচ দেখো এর একটা কিন্তু মান আছে, আবার বির এও কিন্তু একটা মান আছে। মান থাকা সত্ত্বেও কোণের মান 90 ডিগ্রি হওয়ার কারণে এদের গুণফল শূন্য হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে এদের একটির মান শূন্য না হলেও এদের ভেক্টর কিন্তু গুণফল শূন্য হতে পারে। একটা শূন্য না তাও হতে পারে, কিন্তু এখানে ক্ষেত্রে দুইটা যে কোনো একটা শূন্য হতে হয়। 6 নম্বর প্রশ্ন, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশি পাওয়া যায়। দুটি ভেক্টর রাশির গুণফল একটা ভেক্টর রাশি অথবা একটা স্কেলার রাশি হতে পারে। যেমন দেখো এখানে যেটা বললাম, এ একটা ভেক্টর রাশি, এটাকে বি একটা ভেক্টর রাশিকে ডট গুণ করলাম, এটাকে বলে ডট গুণফল। ডট গুণফল যদি আমরা করি তাহলে এ বি cos থিটা পাবো। এইটা কিন্তু একটা স্কেলার রাশি বা অধিক রাশি আর কি, অধিক রাশি স্কেলার রাশি, বুঝছো? এটা কি একটা
স্কেলার রাশি, স্কেলার, এটা হবে স্কেলার, স্কেলার রাশি, স্কেলার রাশি। আর যদি এখানে আমি ডট করি, ডট ছাড়া সরি, যদি আমি ক্রস করি, এটাকে বলে ক্রস গুণফল। ক্রস যদি আমি করি তাহলে এ বি সাইন থিটা পাবো। এই যে এটা হচ্ছে সূত্র, ইন্টারের জিনিস কিন্তু এটা, হ্যাঁ, বোঝানোর জন্য আমি বলতেছি। এটা একটা ভেক্টর রাশি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। তার জন্য বলতেছে যে দুইটা ভেক্টরকে গুণ করলে কখনো কখনো আমরা স্কেলারও পেতে পারি, আবার কখনো কখনো ভেক্টরও পেতে পারি। এটা আমরা ইন্টারে প্রতিপাদন করব, ঠিক আছে? এখন তো তোমাদের জন্য এটা অনেক জটিল বিষয়, জাস্ট যতটুকু বুঝতে পারবা ততটুকু আমি তোমাদেরকে বললাম। যেমন স্কেলার রাশির উদাহরণ গতি, সময়, ভর, বৈদ্যুতিক চার্জ, আয়তন, তাপমাত্রা, এই মহাকর্ষ বল, যেগুলো আমি ওই যে সূত্রের মাধ্যমে দেখালাম সেখান থেকে কয়েকটা উদাহরণ বলে দেবা পরীক্ষা আসলে। ভেক্টর রাশির উদাহরণ হতে পারে বেগ, বৈদ্যুতিক ক্ষেত্র, তারপর ত্বরণ, এগুলো হচ্ছে কি তোমার ভেক্টর রাশির উদাহরণ। ওই যে আমি আরো কতগুলো ভেক্টর রাশির উদাহরণ, তুমি এগুলো মুখস্থ না করে ওগুলো মুখস্থ করবে ওইভাবে, ঠিক আছে? তো এটা এ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা রাশি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা দূরত্ব থেকে আলোচনা করব, ঠিক আছে? আর এই যে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে মূল চ্যানেলে এসে প্লেলিস্টে চলে আসবা, আসার পরে এখানে তোমরা দেখতে পারবা ক্লাসগুলো, তোমাদের যে বিষয়গুলো আমি ক্লাস নেব সেগুলা। আর তোমরা যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও যোগাযোগ করো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই কম সময় পাবে, 1 বছরের ভিতরে পুরো একটা বই কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিতে হবে। বিষয়টা তোমাদের কাছে কিন্তু অত সহজ হবে না, ঠিক আছে? এর জন্য তোমরা যারা সায়েন্সে আছো, আর্টস, কমার্সে আছো, যার যে কোর্সে ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে আজকেই ভর্তি হয়ে যাও। এত কম টাকায় কখনো কিন্তু কেউ তোমাকে পড়াবে না। মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা মাসে, মানে প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট করতে পারবা, তাও আবার সপ্তাহে প্রতিদিন, প্রত্যেকদিন আবার 2টা করে ক্লাস, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা আবার পার্সোনালি এখানে আমাদের সাথে কথা বলে বলার সুযোগ পাবা। কোনো কিছু না বললে আমাদের ফোন করে জিজ্ঞাসা করেও আমাদের কাছ থেকে অ্যান্সার নিতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ইনশাআল্লাহ আমরা এরপরে ক্লাসে দূরত্ব থেকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।